আনিকা, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। প্লিজ এই বিয়েটা বন্ধ কর। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে তোর মতো ছেলের সাথে আমি বন্ধুত্ব করেছি। বেরিয়েছে আমার বাসা থেকে। সবাইকে বিদায় জানিয়ে যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ভেসে এলো আনিকার কান্নামাখা কণ্ঠ। বন্ধুত্ব যখন শেষ সীমানায় দাঁড়িয়ে, তখন কি পারবে জিসান তার ভালোবাসাকে ফিরে পেতে? জানতে হলে দেখুন আজকের পুরো গল্প, বেস্ট ফ্রেন্ড যখন আদুরে বউ। সকালবেলা ঘুমাচ্ছিলাম, এমন সময় পুরো খাট কেঁপে উঠল। ভাবলাম ভূমিকম্প হচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে দৌড় দিতে যাব। এমন সময় দেখি ভূমিকম্পটা আমার বিছানার ওপর হচ্ছে। শালার মোবাইল ভাইব্রেটে রেখেছি, তাই খেয়াল ছিল না। মোবাইল হাতে নিয়ে দেখি আনিকার কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, ওই কুত্তা, কল ধরিস না কেন? সরি রে, ঘুমেছিলাম। আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, তোদের একটা গুড নিউজ দিব। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলে দেখতে পারবি। আর বাকিদেরকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হব। ওকে। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলুন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জিসান, ভার্সিটিতে পড়াশোনা করে। আর একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড আনিকা। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরেই আনিকা রাগ লুক নিয়ে আমাকে বলল, কি রে হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই দেরি করে আসলি। সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক, সবসময় শুধু চামচামি করিস। এখন আনিকা কি বলবি তাড়াতাড়ি বল, তারপর আবার ক্লাসে যেতে হবে। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দিব। দেখ, এখন এগুলো করার সময় নেই, অন্য দিন করব। আগে বল তোর কি কথা আছে। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। আনিকার কথা শুনে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে আনিকাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর আনিকাকে আমার মনের কথা বলবো। কিন্তু এটা কি হলো? না, আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা ব্যথা করতেছে। এদিকে সবাই আনিকাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে আনিকা বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? আমি তাড়াহুড়ো করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই। এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখনই সাকিব বলল, সব কথা বাদ, এখন বল বিয়ে কবে। এই তো আগামী শুক্রবার। তোরা সবাই অবশ্যই আসবি, এই নে কার্ড। এই কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুক ফেটে কান্না আসছে। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে আনিকা বলল, কি রে, কি হচ্ছে তোর? কাঁদতেছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আরে না, এমনি। তোর বিয়ে হবে শুনে খুশিতে চোখে পানি চলে আসলো। পাগল। আচ্ছা শোন, রাইহান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রায়হানটা আবার কে? আরে তোদের দুলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে, বাই। আনিকা চলে গেল। আমি একদৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল। মনে হয় আবার পানি এসে জমা হয়ে গেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পর আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর রাকিব আমার কাছে এসে বলল, কিরে, ঘটনা কি? কিসের ঘটনা? তোর চোখে পানি কেন? এমনি পানি চলে আসছে। তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? আমি চুপ করে রইলাম। এখনো সময় আছে, বলে দে
তুই যে আনিকাকে ভালোবাসিস। কী সব বলছিস তুই? দেখ, এমন নাটক করার সময় নেই। যদি সত্যিই ভালোবাসিস তাহলে তাকে বলে দে, কিছু হবে না, আমরা আছি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আনিকার কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই একটার সময় ঘুমাইছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আনিকার কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মু আমার রুমে আসে এবং বলে, কি রে, এই অবস্থা হয়েছে কেন তোর? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগল নাকি, আমি কেন কান্না করব? অসময়ে ঘুমাইছি তাই হয়তো চোখ লাল হয়ে আছে। পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর 4টার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু আনিকার সাথে কাটানোর সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, আনিকা, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম আনিকা কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কে রে, তুই কল ধরিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। কি বলবি বল। শোন না দোস্ত, কালকে আমরা শপিং করতে যাব, তুইও আমাদের সাথে যাবি। সরি রে, আমি পারবো না। তুই সাকিব বা ফারিয়াকে নিয়ে যা। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি। এরপর সে কলটা কেটে দিল। এমনিতে ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, এর মধ্যে যদি শপিংয়ে যাই তাহলে আমার মাথা আরও খারাপ হয়ে যাবে। না, কিছুতেই মাথা ঢুকছে না। যা হওয়ার তা পরে হবে। আমি কালকে আনিকাকে আমার মনের কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙল আনিকার কলে। মোবাইল হাতে নিয়ে দেখি 12টা কল দিছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আনিকাকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন আনিকার সাথে শপিং করলাম। কথাগুলো বলতে চেয়েও পারলাম না, কেমন জানি অস্বস্তি লাগছে। আনিকার দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে? আমি আর কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না। আনিকাকে চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম আনিকাকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাইরে চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম, আম্মু, আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করব না। তুই না বলেছিলি এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? তোর আব্বু তো ভিসাও করেছিল, কিন্তু তুই মানা করলি। সেটা আগে বলেছিলাম, এখন আমি আর দেশে থাকবো না। ভিসার মেয়াদ এখনও আছে। তুমি আব্বুকে বলো সব কিছু ঠিক করে দিতে। আমি শুক্রবারের আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে? সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম আনিকা কি আমাকে মেনে নেবে নাকি আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দেবে। যেটা হবে হোক, আমি বলবই। এভাবেই 2 দিন চলে গেল। আনিকার বিয়ের তারিখটাও চলে আসলো। বৃহস্পতিবার সকালবেলা সাকিব আর ফারিয়া আমার বাসায় এসে বসে আছে, কারণ একসাথে আনিকার হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে বাসায় চলে আসছে। রুম থেকে বের হয়ে দেখলাম ওরা আব্বুর সাথে কি যেন আলাপ করছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর আব্বু আমাকে বলল, অনামিকার বিয়ে আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পরে করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম। এমন সময় আব্বু বললেন, শুন, কোথায় যাচ্ছিস? আনিকার বাসায়। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট, কথাটা যেন মাথায় থাকে। সাকিব আর ফারিয়া আমাদের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে
এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম এবং ওদের না জানিয়ে। এরপর উঠে সবাই আনিকার বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরও অনেকগুলো বন্ধুকে দেখলাম। সাকিব আর ফারিয়া ব্যস্ত হয়ে গেছে। আমি একপাশে গিয়ে বসে আছি আর আনিকাকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না, মনে হয় সাজতেছে। একটু পর আনিকা বের হয়ে আসলো, সাথে আরও কতগুলো মেয়ে সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমারও আর ব্যতিক্রম কিছু হলো না, ওর দিকে হা করে তাকিয়ে আছে। একটু পর তার ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। কি রে, এইভাবে হাঁ করে কি দেখছিস? কিছু না। আনিকা, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে, চল। এরপর আমি আর আনিকা ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে আনিকা বলল, কি রে, চুপ কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। আনিকা, তোকে আমি ভালোবাসি। সেই যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। উফ আল্লাহ, জিশান তুইও না। দেখ, এখন মজা করার সময় না, আমি গেলাম। নিচে সবাই অপেক্ষা করছে। আনিকা, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাজলামি বন্ধ কর। নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না রে। প্লিজ, তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর। কালকে আমার বিয়ে আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? তুই জাস্ট আমার ফ্রেন্ডের থেকে বেশি কিচ্ছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি আনিকা। আনিকা রাগী স্বরে বলল, ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটু লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এখনই আমার বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। আনিকা প্লিজ, আমার কথাটা শোন। তোর সাথে আর কোনো কথা নাই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মনে হচ্ছিল প্রতিটা ধাপ যেন বুকের ওপর চাপ দিয়ে বসছে। চারপাশে অনেক মানুষ, হাসি, আনন্দ, গান সব কিছু চলছে, কিন্তু আমার কাছে সব কিছুই যেন নিঃশব্দ হয়ে গেছে। সাকিব দূর থেকে আমাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো। কিরে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, কিছু না দোস্ত, আমি একটু বাইরে যাচ্ছি। তুই কি আনিকাকে সব বলেছিস? বলেছি, কিন্তু এখন এসব নিয়ে আর কথা বলতে চাই না। তোরা ভিতরে যা। সাকিব আমার হাত ধরে বলল, দোস্ত, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তুই এইভাবে চলে যাচ্ছিস কেন? কারণ এখানে থাকলে হয়তো আমি নিজেকে সামলাতে পারবো না। এই কথা বলে আমি আস্তে আস্তে বের হয়ে গেলাম। রাস্তায় বের হয়ে হাঁটতে লাগলাম। চারপাশে আলো, গাড়ি, মানুষের ভিড়, কিন্তু আমার মনে হচ্ছিল পৃথিবীতে আমি একাই আছি। মোবাইল বের করে দেখি আব্বুর মিস কল। কিছুক্ষণ পর আবার কল আসলো। আমি কল রিসিভ করলাম। কোথায় তুই? সময় দেখেছিস? আসতেছি আব্বু। তাড়াতাড়ি আয়, এয়ারপোর্টে যেতে হবে। ঠিক আছে। কল কেটে দিয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকালাম। মনে মনে বললাম, আনিকা, হয়তো তুই কোনোদিন জানতেও পারবি না আমি তোকে কতটা ভালোবাসতাম। এরপর আমি সোজা বাসার দিকে চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আব্বু আর আম্মু প্রস্তুত হয়ে বসে আছে। আম্মু আমাকে দেখে বলল, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো কেন? আমি জোর করে হাসার চেষ্টা করলাম। কিছু না আম্মু। কিছুক্ষণ পর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। মনে হচ্ছে এই শহরের প্রতিটা জায়গায় আনিকার কোনো না কোনো স্মৃতি লুকিয়ে আছে। ক্যাম্পাস, ক্যান্টিন, লাইব্রেরি, বৃষ্টির দিনে একসাথে ভেজা, সব কিছু মনে পড়ছে। চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম যাতে কেউ দেখতে না পায়। এদিকে ছাদ থেকে নিচে নামার পর থেকে আনিকার মনটা অদ্ভুত লাগছে।
জিসানের চোখের সেই কান্নাভরা দৃষ্টি বারবার তার সামনে ভেসে উঠছে। তখনই ফারিয়া এসে বলল, আনিকা, তুই কি জিসানকে কিছু বলেছিস? হ্যাঁ বলেছি, কেন? ফারিয়া একটু রাগ করে বলল, তুই জানিস ও তোকে কতটা ভালোবাসে, তোর জন্য সব কিছু করতে পারে, আর তুই ওর সাথে এমনটা করলি? আনিকা অবাক হয়ে বলল। কি বলছিস তুই? তখন সাকিব এসে দাঁড়ালো। হ্যাঁ আনিকা, ও তোকে কলেজ লাইফ থেকেই ভালোবাসে। তাহলে আগে বলেনি কেন? তোর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল, অনেকবার বলতে যেয়েও বলেনি। আরেকটা কথা জানিস, আজ রাতেই ও দেশের বাইরে চলে যাচ্ছে। আনিকা যেন বজ্রাহত হলো। কি বললি? জিশান চলে যাচ্ছে? হ্যাঁ, আর হয়তো কোনো দিন ফিরবেও না। এই কথা শুনে আনিকার বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। তার চোখের সামনে জিসানের সাথে কাটানো সব মুহূর্ত ভেসে উঠল। হাসি, ঝগড়া, অভিমান, বন্ধুত্ব। হঠাৎ করেই তার বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট অনুভব হলো। আনিকা ধীরে ধীরে বলল, জিশান এখন কোথায়? সম্ভবত এয়ারপোর্টে যাচ্ছে। এই কথা শুনে আনিকা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে তাড়াতাড়ি দৌড়ে নিজের রুমে গিয়ে ফোন বের করলো। কাপা হাতে জিসানকে কল দিল। একবার, দুইবার, তিনবার। অবশেষে কলটা রিসিভ হলো। আমি বললাম, হ্যালো। ওপাশ থেকে কাপা কণ্ঠে আওয়াজ এলো, জিশান তুই কোথায়? কেন? প্লিজ বল তুই কোথায়। আমি একটু চুপ থেকে বললাম, এয়ারপোর্টে। প্লিজ কোথাও যাস না, আমি আসতেছি। আমি অবাক হয়ে বললাম, এখন এসে কি হবে আনিকা? অনেক কিছু হবে, কারণ তুই না থাকলে আমার কিছুই থাকবে না। তুই শুধু একটু অপেক্ষা কর। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এতদিন যে মেয়েটার জন্য নিজের সব অনুভূতি লুকিয়ে রেখেছিলাম, আজ সে নিজেই আমাকে থামতে বলছে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি। কলটা কেটে গেল। আমি এয়ারপোর্টের এক কোণায় গিয়ে বসে পড়লাম। চারপাশে অনেক মানুষ, কেউ হাসছে, কেউ বিদায় দিচ্ছে, কেউ আবার নতুন যাত্রার আনন্দে ব্যস্ত। কিন্তু আমার কাছে সব কিছুই যেন অস্পষ্ট লাগছে। মনে মনে ভাবছি, আনিকা কি সত্যি আসবে, নাকি এটা শুধু আবেগের মুহূর্ত? ঘড়ির দিকে তাকালাম। সময় যেন আজ ইচ্ছা করেই ধীরে ধীরে চলছে। এদিকে আনিকার বাসায় তখন হুলস্থুল অবস্থা। সবাই অবাক হয়ে দেখছে আনিকা তাড়াহুড়ো করে তার গয়না খুলে ফেলছে। আনিকার ভাবি বলে উঠল, এসব কি করছো আনিকা? আমি এই বিয়ে করতে পারবো না ভাবি। কি বলছো এসব? আর কেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। সবাই স্তব্ধ হয়ে গেল। কে সে? জিশান। এই নামটা শুনে সাকিব আর ফারিয়া একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল, কারণ তারা অনেক আগেই বুঝেছিল এই দুজনের গল্পটা আসলে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। আনিকা আর সময় নষ্ট করল না, তাড়াতাড়ি একটা ওড়না নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সাকিব বলল, ফারিয়া চল, আমাদেরও যেতে হবে। আজ একটা গল্পের শেষটা বদলে যাবে মনে হচ্ছে। এদিকে আমি এখনও এয়ারপোর্টে বসে আছি। মোবাইলের স্ক্রিনে বারবার সময় দেখছি। মনে হচ্ছিল হয়তো আনিকা আর আসবে না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই দূর থেকে কেউ দৌড়ে আসছে। চুল এলোমেলো, শ্বাস দ্রুত, চোখে পানি। আমি ভালো করে তাকিয়ে দেখলাম আনিকা। সে দৌড়ে এসে আমার সামনে থেমে গেল। কিছুক্ষণ আমরা দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ করে আনিকা আমাকে জড়িয়ে ধরল। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। সে কাঁদতে কাঁদতে বলল, তুই কেন আগে বলিসনি জিশান? কেন এতদিন লুকিয়ে রাখলি? আমি তো আজকে হুট করে এসব মেনে নিতে পারিনি। ভয় ছিল, তোকে হারানোর ভয়। পাগল একটা। তুই জানিস না তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? তাহলে তুই তখন আমাকে এত খারাপ কথা বললি কেন? কারণ আমি বুঝতেই পারিনি তুই সত্যি বলছিস। আমি ভাবছিলাম তুই মজা করছিস। আমি চুপ করে রইলাম। আনিকা আবার বলল, যখন শুনলাম তুই চলে যাচ্ছিস তখন বুঝলাম তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।
সে আমার হাতটা শক্ত করে ধরে বলল, তুই যদি আজ চলে যাস তাহলে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তোর তো কাল বিয়ে। সেই বিয়ে আমি ভেঙে দিয়েছি, কি? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? আনিকা আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সেই বোকা ছেলেটাকে, যে কলেজ লাইফ থেকে আমাকে ভালোবাসে কিন্তু বলতে ভয় পায়। আনিকা। এর আগেই সে আমার কথা থামিয়ে দিল। আর কিছু বলতে হবে না, শুধু একটা কথা বল, তুই কি এখনো আমাকে ভালোবাসিস? আগের থেকেও বেশি। তাহলে আর কোথাও যেতে হবে না, এখানেই থাকবি আমার পাশে। ঠিক তখনই সাকিব আর ফারিয়া এসে হাজির। সাকিব হেসে বলল, বাহ, সিনেমার ক্লাইম্যাক্সের থেকেও ভালো সিন। এতদিনে বুঝলি আনিকা? আনিকা লজ্জা পেয়ে মাথা নিচু করল। আমি চারপাশে তাকালাম। কিছুক্ষণ আগে যে এয়ারপোর্টটা আমার কাছে বিদায়ের জায়গা মনে হচ্ছিল, এখন সেটা নতুন শুরুর জায়গা হয়ে গেছে। আমার হাত এখন আনিকার হাতে ধরা। ওর হাতটা কাঁপছে, কিন্তু সেই কাঁপনের মধ্যে একটা দৃঢ়তা আছে। মনে হচ্ছে ও আজ সত্যি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি ধীরে ধীরে বললাম, আনিকা, তুই কি সত্যি নিশ্চিত? এই সিদ্ধান্তটা কিন্তু খুব সহজ না। জীবনে অনেক ভুল মানুষকে আমরা গুরুত্ব দিই, কিন্তু যাকে সত্যিই পাওয়া উচিত তাকে হারাতে বসলে তখন বোঝা যায় তার মূল্যটা কত। আমি আজ বুঝেছি তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি কিছু বলার আগে সাকিব হেসে বলল, এই, তোরা আবেগী ডায়লগ পরে দিস। আগে একটা কাজ কর, ফ্লাইটটা ক্যান্সেল কর। সবাই হেসে উঠল। আমি মোবাইল বের করে আব্বুকে কল দিলাম। হ্যালো, কোথায় তুই? চেক ইন করেছিস? আব্বু, আমি আর যাচ্ছি না। কি বলছিস? কেন? কারণ আমি আমার থাকার কারণটা খুঁজে পেয়েছি। আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বুঝেছি। মনে হয় ব্যাপারটা অনিকার সাথে সম্পর্কিত, তাই না? আমি অবাক হয়ে গেলাম। আপনি জানলেন কিভাবে? আব্বু হেসে বললেন, বাবা মা অনেক কিছু না বললেও বুঝে ফেলে। আব্বু, আমি আনিকাকে বিয়ে করতে চাই, যদি আপনারা রাজি থাকেন। ওপাশ থেকে আব্বুর গলায় একটা মৃদু হাসি ভেসে এলো। তুই শুধু তাকে নিয়ে বাসায় আয়, বাকি সব আমি দেখে নেব। কল কেটে যাওয়ার পর আমার বুকটা হালকা হয়ে গেল। আমি আনিকার দিকে তাকালাম। লজ্জায় তার মুখ লাল হয়ে আছে। কয়েকদিন পর দুই পরিবারের কথা বলা, সব কিছু মিলিয়ে অবশেষে সবাই রাজি হয়ে গেল। আনিকার আগের বিয়েটা আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হলো। তারপর ঠিক হলো কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে। বিয়ের দিন পুরো বাড়ি আলো আর সাজসজ্জায় ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ব্যস্ত। সাকিব আর ফারিয়া তো যেন পুরো অনুষ্ঠানের ম্যানেজার হয়ে গেছে। সাকিব এসে বলল, দোস্ত, কলেজে যখন তোদের বলছিলাম গিয়ে বলে দে, তখন যদি বলতি তাহলে এত ড্রামা হতো না। কিছু গল্প একটু ঘুরপথে গেলেই সুন্দর হয়। ওদিকে বউ সাজছে আনিকা। লাল শাড়িতে আজ তাকে সত্যি অপূর্ব লাগছে। ফারিয়া মজা করে বলল, কিরে আনিকা, আজ তোকে দেখে জিসান আবার নতুন করে প্রেমে পড়ে যাবে। সে তো অনেক আগেই পড়ে গেছে। রাত 12টা। আনিকা বসে আছে বাসর ঘরে। ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। চারপাশে গোলাপ আর বেলি ফুলের গন্ধে পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে আছে। মৃদু আলোয় পুরো ঘরটা স্বপ্নের মতো লাগছে। আমি ধীরে ধীরে দরজাটা খুললাম। ঘরের ভেতরে ঢুকতেই দেখি আনিকা মাথা নিচু করে বসে আছে। আমি দরজাটা বন্ধ করে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপর ধীরে বললাম, কি ব্যাপার? আজ আমার সেই দুষ্টু বেস্ট ফ্রেন্ডটা এত চুপচাপ কেন? আনিকা আস্তে করে মাথা তুলল। আমাদের চোখ দুটো একসাথে মিলতেই সে হালকা হেসে ফেলল। আজকে তো আমি শুধু তোর বেস্ট ফ্রেন্ড না, তোর বউও। কিন্তু আমার কাছে তুই আগে যেমন ছিলি এখনও ঠিক তেমনই। আমার সবচেয়ে কাছের মানুষ। একটা কথা বলবো? বল। আমাদের গল্পটা অনেকটা সিনেমার মতো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই সিনেমার হ্যাপি এন্ডিংটা সবচেয়ে সুন্দর। তাহলে একটা প্রমিস কর। কি প্রমিস?
জীবনে যত ঝড়ই আসুক তুই কখনো আমার হাতটা ছাড়বি না। আমি তার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, যতদিন বাঁচব ততদিন এই হাতটাই ধরে রাখব, আর তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। আনিকা হেসে আমার বুকে মাথা রাখল। আমি আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। আমাদের বন্ধুত্ব, ভালোবাসা আর নতুন জীবনের শুরু সব কিছু মিলিয়ে এই রাতটা হয়ে রইল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কখনো কখনো খুব কাছের মানুষটিকে হারানোর ভয়ে আমরা মনের কথাগুলো আড়ালে রাখি, কিন্তু সঠিক সময়ে সাহস না দেখালে হয়তো সারা জীবনের জন্য আফসোস থেকে যায়। জিসান আর আনিকার এই মিষ্টি ভালোবাসার পরিণতি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।